শপথ গ্রহণ অনুষ্ঠান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশ থেকে তার কাছে শুভেচ্ছা বার্তা এসে পৌঁছেছে, যেমন নরেন্দ্র মোদীও শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এখনই তাকে মানে পড়াবে কে, শপথ বাক্য পড়াবে কে, সেই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে। এখন নানান রকম কথা শোনা যাচ্ছে, কিন্তু আমি তো এ দেশে বসে আমার পক্ষে কারেন্ট খবর পাওয়া খুব মুশকিলের ব্যাপার, তাই আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ যেটা করব সেটা হয়তো ঠিক নাও হতে পারে। তো এই চর্চা চলাকালীন আমাদের দেশে একটা খবরের একটা বেরিয়েছে, খবরের কাগজে একটা খবর বেরিয়েছে প্রধানমন্ত্রী এবং তারেক সম্পর্কিত। সেখানে লেখা হচ্ছে, তারেক মোদী কথা, ভারত স্বস্তিতে বিএনপি জয়। আমি খবরের গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ছি। আজ ভালো করে দিন শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে পোস্ট করলেন। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের থেকে কে যাবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই উঠে এসেছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নাম, কিন্তু সেই সময় তিনি মিউনিকে নিরাপত্তা সংক্রান্ত একটি সম্মেলনে তার যোগদানের কথা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী ঢাকা যাবেন কিনা তা নিয়ে জোর চর্চা চলছে। মোদী আজ এক্সে লিখেছেন, এই জয় প্রমাণ করে আপনার নেতৃত্বের ওপরে বাংলাদেশের মানুষের ভরসা রয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সার্বিক প্রগতির পাশে থাকবে ভারত। যৌথ উন্নয়নের দিকে লক্ষ্য রেখে তিনি তারেকের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন, তাও স্পষ্ট করেছেন মোদী। এরপর দুপুর গড়াতেই সরাসরি ফোন করেন তিনি তারেক রহমানকে, মানে নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন করেন। তারপর এক্স হ্যান্ডেলে লেখেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টা আমি শুভকামনা এবং সমর্থন জানিয়েছি। গভীর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। মানে আগে যা ভারতবর্ষ যা করত সেটাই আবার ফিরিয়ে আনা হবে। মোদী বার্তা নিয়ে আজ প্রশ্ন করা হলে বিগলিত হওয়ার কোনো লক্ষণ দেখাননি বিএনপির নেতৃবৃন্দবর্গ। যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং তারেকের অন্যতম উপদেষ্টা মাহাদি আমিন প্রায় একই স্বরে জানিয়েছেন, গোটা বিশ্ব থেকেই এই ধরনের শুভেচ্ছার ঢল নেমেছে। প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা এই মর্যাদাপূর্ণ আচরণের মধ্যে পড়ে, তাতে দল কৃতজ্ঞ। দলের শীর্ষ নেতা অবশ্যই এর প্রত্যুত্তর দেবেন। কূটনৈতিক সূত্রের খবর, আগামী দিনে ভারত নীতি একটি কঠিন পাঠক্রম হতে চলেছে তারেকের কাছে। তার নিজের দেশে এমন কোনো বার্তা না যায় যে তিনি নয়াদিল্লির অঙ্গুলিহীনের অপেক্ষায় নরেন্দ্র মোদীর কৃপা প্রার্থী। ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের কথা উঠলেই তিনি তার দল বরাবরই বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হবে সমানে সমানে, অর্থাৎ নয়াদিল্লিকে সমান গুরুত্ব দিতে হবে ঢাকাকে। পাশাপাশি আরো একটি গলার কাঁটা হয়ে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতবাস। সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন, আর এক নেতা সালাউদ্দিন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চলা এবং আওয়ামী লীগের উপর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, ফলে ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং এদেশে বিচারের সম্মুখীন হতে হবে তাকে। সালাউদ্দিন আরো বলেন, দুই দেশের বিদেশ মন্ত্রকের মাধ্যমে আইনি পথে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রসঙ্গত, 2025 সালের শেষে খালেদা জিয়ার মৃত্যুর পর প্রধানমন্ত্রীর শোক বার্তা নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পৌঁছে গিয়েছিলেন ঢাকা। সেখানে দেখা করেছিলেন তারেকের সঙ্গে। আসলে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পর যত সময় গড়িয়েছে, সংখ্যালঘুদের ওপর পীড়ন এবং ভারত বিরোধী সামাজিক বয়ানের যত ধারালো হয়েছে, সাউথ ব্লক বুঝতে পেরেছি বিএনপি ছাড়া এই মুহূর্তে তাদের কাছে কোনো বিকল্প নেই। জামায়াত যতই মুখে উদারতার কথা বলুক, তাদের ইস্তাহারে যতই ভারতের নাম থাকুক, তারা ক্ষমতাসীন হলে নয়াদিল্লির সমূহ বিপদ, একথা স্পষ্ট মোদী সরকারের কাছে।
এটা হচ্ছে আমাদের যেটা রিপোর্টে বেরিয়েছে। এখন এই যে সালাউদ্দিন সাহেব বলেছেন না যে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে, তার বিচার নিয়ে আমরা কথা বলবো, বিচার পদ্ধতি, তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হয়েছে, তিনি অপরাধী সাব্যস্ত হয়েছেন। আমার প্রশ্ন হলো দর্শক, এই যে সালাউদ্দিন সাহেব তিনি বলছেন ভারতের কৃপা প্রার্থী যেন মনে না করা হয়, আমরা ভারতের কৃপা প্রার্থী। তিনি তো কৃপা পাওয়ার জন্য তো এসে সাউথ ব্লকে ধর্ণা দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, ঘন্টার পর ঘন্টা, একটু কৃপা পাওয়ার জন্য। দ্বিতীয়ত, যে জুলাই সনদ আপনারা নিজেরা মানেন না, কারণ জুলাই সনদ যদি মানতে হয় তাহলে পরে কি হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তাহলে পরে তিনি আবার দলের নেতা থাকতে পারবেন না, 2 পদ হোল্ড করতে পারবেন না, আবার দ্বিতীয়বার নির্বাচন লড়তে পারবেন না, এরকম পরপর অনেকগুলো রয়েছে। তারপরে তো আরো অনেক অনেক এগুলো রয়েছে, সেখানে ওনারা সমস্ত করেছিলেন, বিরোধিতা করেছিলেন এবং সরকারিভাবে বিরোধিতা করেছিলেন। তাহলে সেই আইসিটি কে যখন তারা বলছে যে আইসিটি আমরা মানি না, যখন এই বিতর্কটা হয়েছিল আইসিটি সব ভুয়ো, সেই আইসিটি ধুয়ো দিয়ে তিনি আবার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইছেন। আসলে এইটা বলে ভারতবর্ষের ওপরে একটা চাপ সৃষ্টি করার যে চেষ্টা করছেন সালাউদ্দিন সাহেব, সেইটা কিন্তু কাজে আসবে না। ওই বন্ধ ঘরে জয়শঙ্করের সঙ্গে তারেক এবং তার পরিবারের কি কথা হয়েছিল আপনি বিন্দুমাত্র জানেন না। কিন্তু হ্যাঁ, আমি এটা বুঝি যে আপনাকে এখন আত্মরক্ষার খাতিরে, দেশের মানুষের কাছে একটা মুখ রক্ষার খাতিরে আপনাকে এই কথাটা বলতে হয়েছে, কিন্তু ভবিষ্যৎ কিন্তু অন্য কথা বলবে, আজকে আমি বলে রেখে দিলাম। এবং শেষে একটা কথা বলি, আজকে জয়শঙ্কর যখন মিউনিখ চলে যাচ্ছেন, তাহলে আগামীকাল চর্চা হচ্ছে হয়তো নরেন্দ্র মোদী হয়তো উপস্থিত হতে পারেন সেখানে। আর নরেন্দ্র মোদী যদি উপস্থিত হন তাহলে দেখবেন সমস্ত সম্পর্ক ওলট পালট হয়ে গিয়েছে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক হবে। কিন্তু যেহেতু ইনক্লুসিভ নির্বাচন হয়নি, যেহেতু ইনক্লুসিভ নির্বাচনটা হয়নি, ভারতের একটা শর্ত ছিল, আপনারা এখন যে নির্বাচন করছেন, ভারত চুপ করে আছে, আপাতত একটা নির্বাচন হোক, ঠিক আছে, বিএনপি জিতেছে, ভারত খুশি, কিন্তু আগামী 6 মাসের মধ্যে নির্বাচনটা করতে হবে, ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, নাহলে সারা বিশ্ব থেকে ভারত কিন্তু চাপ দেবে। আর দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরতে দিতে হবে, সেটা কিন্তু তারেক কিন্তু বলেছিলেন, তারেক রহমান কিন্তু বলেছিলেন যে রাজনীতিতে ফিরতে তার আপত্তি, হাসিনা যদি রাজনীতিতে ফেরেন তার কোনো আপত্তি নেই, রাজনীতি করার সবার অধিকার। ফলে সালাউদ্দিন সাহেব যা বলছেন মুখ বাঁচানোর জন্য, আর প্রধানমন্ত্রী তারেক যা বলছেন, দুটোর মধ্যে কিন্তু আসমান জমিন তফাৎ। ফলে সালাউদ্দিন সাহেব দেশের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না। আপনি যা বলছেন সেটা ভারতবর্ষের কাছে কিন্তু একটা খারাপ বার্তা নিয়ে যাচ্ছে। সুসম্পর্ক যখন তৈরি হচ্ছে তখন সেই সুসম্পর্কটাকে বজায় রাখার চেষ্টা করুন। এটা যদি আপনারা এই ধরনের মন্তব্য যদি আগে থেকেই আগ বাড়িয়ে করতে থাকেন, তাহলে ভারতবর্ষের কাছে কিন্তু আপনারা সেই রকম পাবেন না। আর সমানে সমানে যখন কথা বলছেন না, সমান মর্যাদার কথা বলছেন, তাহলে ভারতবর্ষ আপনাকে যে মর্যাদা দেয় আপনাদেরও সেই মর্যাদা দিতে হবে। এই ভারত বিরোধিতা করবেন আবার সমান মর্যাদা দেবেন, মর্যাদা চাইবেন, দুটো তো একসঙ্গে হতে পারে না। তেল আর জলকে একসঙ্গে মিশকায়? আপনি ভারত বিরোধিতা বর্জন করুন, সমান সমান সম্পর্ক ভারত যেমন চায়, এটা তো প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনা ভারতবর্ষের কাছে বাংলাদেশকে বিক্রি করেননি, এটা তো প্রমাণিত হয়ে গেছে। এখন যেটা হচ্ছে
বাংলাদেশ ভারতকে কি দেবে? অন্য কিছু দেওয়ার তো নেই। ভারতের তো একটাই চাহিদা, সেটা হচ্ছে একটা সুস্থ বাংলাদেশ। সেটা যদি দিতে পারেন তাহলে সমান সমান মানে সমতার ভিত্তিতে সম্পর্ক থাকবে। আর যতক্ষণ সেইটা দিতে না পারছেন ততক্ষণ সমান সমান অধিকারের কথা কিন্তু আপনারা কেউ বলবেন না, কোনো বাংলাদেশি বলবেন না। আগে ভারত বিদ্বেষ ছাড়ুন, তবে সমান সমান অধিকারের কথা আসবে। হয়তো আমার কথা কটু লাগতে পারে, কিন্তু যতটুকু বললাম সেটা হচ্ছে সত্য এবং একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। নরেন্দ্র মোদী হয়তো যেতে পারেন, হয়তো এখনো সেই নিয়ে এখন জোর চর্চা চলছে, হয়তো যেতে পারেন। সেক্ষেত্রে দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, আর একটা কথা আছে, শপথ গ্রহণের পর তারেক রহমানের প্রথম ভিজিট কোথায় হতে পারে সেটা নিয়ে 4:30টার সময় আমি একটা ভিডিও করব। সেখানে আমি পূর্ণাঙ্গ